গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল এর চতুর্থ পর্বে আছি। সেতু আয়নার সামনে বসেছে, চুল আঁচড়াচ্ছে, তার হাতে কাঠের চিরুনি, চিরুনির বড় বড় দাঁত। এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যায় না। বড় আয়নার সামনে বসে চিরুনি দিয়ে চুল ঘষতে ভালো লাগে। রবিন হকের গেস্ট হাউস ওয়েসিসের আয়নাগুলি ছোট ছোট, তবে এই বিশেষ ডিলাক্স স্যুটের আয়নাটা প্রকাণ্ড। সেতু লক্ষ্য করলো আয়নায় রবিনকে দেখা যাচ্ছে। তার হাতে সিগারেট, ঘন ঘন সিগারেটে টান দিচ্ছে। সিগারেট হাতে মানুষকে সবসময় চিন্তিত দেখায়, রবিনকেও চিন্তিত দেখাচ্ছে। রবিন বলল, তুমি আজ থাকবে না চলে যাবে? সেতু বলল, জানি না। ডিসিশন নিয়ে নিলে আমার জন্য সুবিধা। কি সুবিধা? তুমি যদি থেকে যাও তাহলে আমার এক ধরনের পরিকল্পনা হবে, না থাকলে অন্যরকম। যদি না থাকি তাহলে তোমার পরিকল্পনা কি? রবিন বিরক্ত মুখে বলল, সেতু, তুমি অকারণে কথা চালাচালি করছো, স্টপ ইট। সেতু বলল, ওকে, তুমি যদি আজ থেকে যাও তাহলে ওয়ালেদকে আসতে বলি। ওয়ালেদটা কে? ফিল্ম ডিরেক্টর, আমি টাকা ঢালবো, সে ছবি বানাবে। সেতু বলল, তাকে এখানে আসতে বলার দরকার কি? এই ঘরে তো ছবি বানাবে না। রবিন হাতে সিগারেট ছুঁড়ে ফেলে নতুন আরেকটা ধরাতে ধরাতে বলল, বোকার মতো কথা বলবে না, ছবির গল্প তোমাকে বুঝতে হবে না, ওয়ালেদ বুঝিয়ে দেবে। সেতু বলল, ছবির গল্পটা কি? রবিন বলল, কাছে এসো, গল্পটা বুঝিয়ে বলি। চা খেতে খেতে বলি? চা দিতে বলবো? সেতু বলল, আমি যেখানে আছি সেখান থেকেই গল্প শুনবো। কটা বাজে বলো তো? 10টা। সেতু বলল, রাত 10টা না, দিন 10টা। রবিন বলল, তার মানে? তুমি জানো না রাত না দিন? তোমার এই বিশেষ স্যুটে দরজা জানালা সবসময় বন্ধ থাকে, রাত দিন কিভাবে বুঝবো? কিছু কিছু জায়গা থাকে স্মোক ফ্রি, তোমার এই জায়গাটা ডে নাইট ফ্রি। রবিন বলল, রাত 10টা, গল্পটা বলি। সেতু বলল, গল্প বলার ব্যাপারে তোমার তো আগ্রহ কেন? ছবির গল্প কি তোমার লেখা? আইডিয়া আমার। এখন কি গল্পটা শুনবে, না বকবক করেই যাবে? শুনবো। তাহলে আয়নার দিকে তাকিয়ে না থেকে আমার দিকে ফেরো। সেতু বলল, আয়না তোমাকে পরিষ্কার দেখা যাচ্ছে, আয়নার কারণে দুজন মুখোমুখি না বসেও মুখোমুখি। গল্প শুরু করো। রবিন এসে সেতুর পাশে বসলো, হাতে সিগারেট ফেলে দিয়ে গল্প শুরু করলো। শহরের একটা মেয়ে, অর্থাৎ তুমি, ছবিতে তোমার নাম বৃষ্টি। তুমি প্রথম গ্রাম দেখতে বের হয়েছ। তোমার গায়ে হালকা আকাশি রঙের শাড়ি, মাথায় গাঢ় নীল রঙের স্কার্ফ। তুমি আপন মনে হাঁটছো। হঠাৎ একটা সাপ এসে তোমাকে ছোবল দিল, হাঁটুর কাছে ছোবল। আমি শাড়ি পরে আছি, আমাকে হাঁটুর কাছে ছোবল কিভাবে দেবে? আমি কি শাড়ু হাঁটু পর্যন্ত তুলে হাঁটছি? ডিরেক্টর শট কিভাবে নেবেন আমি জানি না, পুরো গল্পটা আগে শোনো, তারপর সমালোচনা যাবে। যে সাপ আমাকে কাটলো সেটা কি সাপ? কি সাপ মানে? সাপের একটা নাম থাকবে না? কেউটে, দাঁড়া, শঙ্খচূড়। রবিন বলল, আমাকে গল্পটা শেষ করতে দিবে প্লিজ? ওকে। একটা কথাও না, তুমি শুধু শুনে যাবে। আমাকে আধ ঘন্টা সময় দাও, আধ ঘন্টা পরে শুনবো। আধ ঘন্টা কি করবে? বাসায় টেলিফোন করব, হৃদয়ের সঙ্গে কথা বলবো। আমার কেমন জানি অস্থির লাগছে, তার সঙ্গে কথা বললে অস্থিরতা কমবে। রবিন বলল, তুমি বাস করছো আমার সঙ্গে, অস্থিরতা কমাবার জন্য স্বামীকে টেলিফোন করছো? পুরো ব্যাপারটা কতটা হাস্যকর, বুঝতে পারছো? পারছি। আমি তোমাকে একটা উপদেশ দিই, দাও। তোমার স্বামী অসম্মানের ভেতর বাস করছে, তাকে ডিভোর্স দিয়ে অসম্মানের হাত থেকে বাঁচানো উচিত। আর আমাদের ছবির জন্য ব্যাপারটা ভালো। কেন? বিবাহিতা মেয়েকে ছবির নায়িকা হিসেবে পাবলিক একসেপ্ট করে না, ডিভোর্সি মেয়ে একসেপ্ট করে। কুমারী মেয়ে হলে সবচেয়ে ভালো হয়, ডিভোর্সি হলে সেকেন্ড চয়েস। তুমি কিন্তু মন দিয়ে আমার কথা শুনছো না, চুল আছড়েই যাচ্ছ। চুল আছড়াতে আছড়াতে শুনছি। ঠিক আছে যাও, চুল আছড়ানো বন্ধ করলাম। সেতু উঠে দাঁড়ালো। রবিন বলল, কোথায় যাচ্ছ? সেতু বলল, হৃদয়কে টেলিফোন করতে যাচ্ছি। টেলিফোন একটু পরে করো, গল্পটা আগে শুনে নাও। উফ, এখনই টেলিফোন করব। রবিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরেকটা সিগারেট ধরালো। হ্যালো, কে? সেতু? হুম। কি করছো? ক্যান্ডি ফ্লস বানাচ্ছি। কি বানাচ্ছ? হাওয়াই মিঠাই। ভাইজান একটা যন্ত্র কিনে দিয়েছেন, এটা দিয়ে বানাচ্ছি। হচ্ছে? হ্যাঁ হচ্ছে। নানান রকম ফুড কালার দিয়ে এক্সপেরিমেন্ট করছি।
সুন্দর সুন্দর রং হচ্ছে। বাহ, ভালো তো। তুমি কি রাতে ফিরবে? না, ফিল্মের ডিরেক্টর সাহেব আসবেন। তিনি ফিল্মের গল্প শোনাবেন। 2.5 ঘন্টার গল্প ব্যাখ্যা করে শোনাবেন তো। গল্প শুনতে শুনতে রাত কাভার হয়ে যাবে। হবারই কথা। খানিকটা গল্প, মানে শুরুটা আমি শুনেছি। আমাকে সাপে কাটবে। সত্যি কাটবে? আরে না, ফিল্ম পুরোটাই মিথ্যা। দেখা যাবে রাবারের সাপ। তুমি কি ভাত খেয়েছো? না। দেরি করছো কেন? খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। ঘুমের ওষুধ খেতে ভুলে যেও না। ভুলবো না। আচ্ছা শোনো, ওই মেয়েটা কি আরো এসেছিল? কোন মেয়েটা? তোমার হাত ধরাধরি করে টানাটানি করে যে মেয়েটা? এসেছিল। পরের বার যখন আসবে তুমি অবশ্যই তার নাম জিজ্ঞেস করবে। আচ্ছা, টেলিফোন রেখে দেই। 1 মিনিট ধরে রাখো। ফিল্ম লাইনে অদ্ভুত একটা ঘটনা শোনো। কোনো বিবাহিত মেয়ে যদি ফিল্মে হিরোইনে পাঠ করে, তাহলে কেউ সেই ছবি দেখে না। ছবি ফ্লপ হয়। তাহলে তো তোমার খুব সমস্যা হবে। সমস্যা তো হবেই। কি করা যায় বলো তো? একটা কিছু ব্যবস্থা হবে। তুমি টেনশন করো না। আর শোনো, আমি গাড়ি পাঠাচ্ছি। কয়েকটা হাওয়াই মিঠাই পাঠিয়ে দাও, খেয়ে দেখি। আচ্ছা। সে তো টেলিফোন রেখে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হলো। রবিনের দিকে তাকিয়ে বলল, গল্প শুরু করো। রবিন বলল, তুমি এবং তোমার হাজব্যান্ডের কনভারসেশন আমি পাশের ঘরের লাইন থেকে শুনেছি। সরি ফর দ্যাট। সরি হবার কিছু নেই। আমরা তো প্রেমালাপ করেছিলাম না। রবিন বলল, আমার কাছে প্রেমালাপের মতোই মনে হয়েছে। কি সহজ স্বাভাবিক কথাবার্তা। একটু হিংসাও বোধ করলাম। হিংসা কেন? এত সহজভাবে তুমি কখনো আমার সঙ্গে কথা বলো না। তুমি তো সহজ মানুষ না। তোমার সঙ্গে সহজ কথা কেন বলবো? ভালো কথা, গাড়িটা আমার বাসায় পাঠাও। কয়েকটা ক্যান্ডি ফ্লস নিয়ে আসবে। গাড়ি পাঠাতে হবে? অবশ্যই। হেদায়েত শুয়ে পড়েছে। সে সামান্য চিন্তিত। ভুল করে ঘুমের ওষুধ দুটা খেয়ে ফেলেছে। ভাত খাওয়ার পরপর যে একটা খেয়েছিল সেটা মনে ছিল না বলে কিছুক্ষণ আগে আরেকটা খেয়ে ফেলেছে। এতক্ষণে ঘুম চোখ মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা। মজার ব্যাপার, ঘুম আসছে না। মাথার ভেতর টেলিফোন বাজার মতো শব্দ হচ্ছে। খুবই হালকা শব্দ। ঘরের ভেতর হালকা গন্ধ পাওয়া যাচ্ছে। সেন্টের গন্ধ না, টাটকা কোনো ফুলের গন্ধ। অপরিচিত ফুল। মেয়েটি কি চলে এসেছে নাকি? হেদায়েত চারদিক তাকালো, কাউকে দেখলো না। মেয়েটার নাম জিজ্ঞেস করতে হবে। একবারই ঘুম আসছে না। হেদায়েতের আরেকটা সিগারেট খেতে ইচ্ছে করছে। বিছানায় শুয়ে সিগারেট খাওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে অনেকে মারাও যায়। বিছানা থেকে নেমে সিগারেট খেতে হবে। হেদায়েত সিগারেটের জন্য বালিশের নিচে হাত বাড়াতেই নরম একটা হাত হাতের উপর তার হাত পড়ল। হেদায়েত চোখ বন্ধ করে ফেলল। ফুলের গন্ধ তীব্র হয়েছে। এখন হেদায়েত ফুলের গন্ধটা চিনতে পারছে। কদম ফুলের গন্ধ। হেদায়েত বিড়বিড় করে বলল, তোমার নাম কি? মিষ্টি গলায় থেমে থেমে একটি মেয়ে উত্তর দিল, আমার কোনো নাম নেই। আপনি আমার একটা নাম দিন। আমি তোমার নাম দিলাম সেতু। সেতু নাম কেন দিবেন? সেতু আপনার স্ত্রীর নাম। ভালো কোনো নাম দিন। আমার মাথায় কোনো নাম আসছে না। তুমি নিজেই তোমার একটা নাম দাও। আচ্ছা, আমি দিলাম। কি নাম দিয়েছো? মাহজাবিন। আমাকে জড়িয়ে ধরুন, তারপর বলছি। হিদায়েত মেয়েটিকে জড়িয়ে ধরে গাঢ় ঘুমে তলিয়ে গেল। ফুলের গন্ধ তীব্র থেকে তীব্রতর হলো। সে তোর ঘুম আসছে না। সে নিজেও একটা ঘুমের ওষুধ খেয়েছে। তাতে লাভ হচ্ছে না। মনে হয় দুটো খাওয়ার দরকার ছিল। খাবার জিনিস কম করে হলেও দুবার নিতে হয়, তা না হলে খালে পড়ে। সে তো এপাশ ওপাশ করছে। তার পাশে হেদায়েত থাকলে বলতে পারতো, এই, আমাকে এক গ্লাস পানি আর একটা ওষুধ এনে দাও। রবিন ভাইকে সেটা বলা যায় না। রবিন বলল, ঘুমাচ্ছ? না। কোনো কিছু নিয়ে টেনশন? না। গরম 1 কাপ কফি খাবে? ঘুম আসছে না, এর মধ্যে কফি খাবো কেন? মাঝে মাঝে ক্যাফিন ঘুম আনতে সাহায্য করে। বিষে বিষক্ষয় টাইপ ব্যাপার। এসো, কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করি। আমার নিজের ঘুম আসছে না। শুয়ে শুয়ে হেদায়েত সাহেব নামের অদ্ভুত মানুষটার কথা ভাবছিলাম। সেতু উঠে বসতে বসতে বলল, সবাই অদ্ভুত, তুমি নিজেও অদ্ভুত। আমিও অদ্ভুতেরও বেশি। আমি কিম্ভূত। হেদায়েত সাহেবের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? অ্যারেঞ্জ ম্যারেজ তো বটেই। অ্যারেঞ্জটা কে করলো? সেতু হাই তুলতে তুলতে বলল, আমি করেছি। তার মানে? আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম। এসএসসি পরীক্ষার আগে আগে আমার বড় মামা অঙ্কের জন্য একজন প্রাইভেট টিচার ঠিক করলেন। হেদায়েত সাহেব সেই টিচার?
হুম। খুব ভালো টিচার? হুম। অঙ্কে আমি 90 পেয়েছিলাম। একজন ভালো লোক অঙ্ক শেখায় বলে তুমি তার প্রেমে পড়ে গেলে? তার কথাবার্তা আচার আচরণে আমার মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এখন মনে হয় না? এখনো মনে হয়। সে তো বিছানা থেকে নামলো, ওয়ার্ড্রোবের দিকে তাকালো। রবিন বলল, কোথায় যাচ্ছ? আমার এখন ঘুম পাচ্ছে, আমি বাসায় গিয়ে ঘুমাবো। তার মানে? চোখ বন্ধ করো, আমি কাপড় চেঞ্জ করব। রাত কটা বাজে জানো? জানি, 2টা 10। ঢাকা শহরে এমন কোনো রাত নয়, রাস্তায় ট্রাফিক আছে। তুমি আশা করছো রাত 2টা 10 আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দেব? তুমি নামিয়ে না দিলেও তোমার ড্রাইভার নামিয়ে দিবে। সে একতলার ড্রাইভারের ঘরে ঘুমোচ্ছে। রবিন সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি যদি এখন চলে যাও আর কোনদিন কিন্তু আমার এখানে আসতে পারবে না। আসতে না পারলে আসবো না। রবিন বলল, আমি পাগলামি প্রশ্রয় দিই না। পাগলামি প্রশ্রয় না দেওয়াই ভালো। পাগলদের কাজকর্মে কোনো ঠিক নেই। হঠাৎ দেখা গেল ঘুমের মধ্যেও তোমার মুখে আমি বালিশ চাপা দিলাম। তুমি সত্যি সত্যি চলে যাবে? হুম। একটা ভালো সাজেশন দিই? দাও। যে কোনো কারণেই হোক তোমার মন অস্থির হয়েছে, তুমি তোমার স্বামীর সঙ্গে টেলিফোনে কিছুক্ষণ কথা বলো। তারপরে যদি বাসা যেতে চাও, আমি নিজে তোমাকে নামিয়ে দিয়ে আসবো। ইট ইজ এ ডিল। কিছুক্ষণ চিন্তা করে সে তো বলল, ঠিক আছে, তুমি নিরিবিলি কথা বলো, আমি পাশের ঘরে রাখছি। তোমাকে পাশের ঘরে যেতে হবে না। আমি এমন কোনো কথা বলবো না যে তুমি শুনতে পারবে না। আমি রাধা না, আমার স্বামীও কৃষ্ণ না। পাশের ঘরে যাচ্ছি কফি বানাতে। আমার কফি খেতে ইচ্ছে করছে। মনে হয় আমার জ্বর আসবে। জ্বর আসার আগে আগে আমার কফির খুব তৃষ্ণা হয়। ব্যাপারটা অদ্ভুত। অনেকক্ষণ রিং বাজার পর হেদার টেলিফোন ধরে ক্লান্ত গলায় বলল, কে সেতু? হুম। ঘুমিয়ে পড়েছিলে? হুম। তোমার পাঠানো হাওয়াই মিঠাই খেয়েছি, খুব ভালো হয়েছে। এটা বলার জন্য টেলিফোন করেছি। ক্যানিফ্লোস তো আমি পাঠাইনি, তুমি গাড়ি করে নিয়ে গেছো। একই কথা। না, একই কথা না, দুটা দুই রকম কথা। আচ্ছা ঠিক আছে, দুটা দুই রকম কথা। তোমার হাওয়াই মিঠাই খেতে ভালো হয়েছে, এটাই মূল বিষয়। থ্যাংক ইউ। ঘুম কি ভালো হচ্ছে? হুম। যেভাবে ঘুম বললে তাতে মনে হচ্ছে ঘুম ভালো হচ্ছে না। দুঃস্বপ্ন দেখছো? ঠিক দুঃস্বপ্ন না, মেয়েটাকে দেখছি। কোন মেয়েটা? যে হাত ধরাধরি করে টানাটানি করে? হুম। তোমাকে বলতে ভুলে গেছি, প্রায় একটা মেয়েকে দেখি যে বিছানায় আমার সঙ্গে ঘুমিয়ে থাকে। কি সর্বনাশ! সর্বনাশে কিছু না, সে ভালো মেয়ে, কিছুই করে না, কথাও বলে না। একটা দুটো কথা বলে। মেয়েটা দেখতে কেমন? সুন্দর। সুন্দর তো বুঝলাম, দেখতে কার মতো? আমার ক্লাসের একজন ছাত্রীর চেহারার সঙ্গে কিছু মিল আছে। রোল 19। মেয়েটা কি এখনো আছে? এখন নেই। তুমি টেলিফোন করলে টেলিফোনের শব্দে ঘুম ভেঙে দেখি সে নেই। তোমাকে তার নাম জিজ্ঞেস করতে বলেছিলাম, নাম জিজ্ঞেস করেছিলে? না। ঠিক আছে, ঘুমাও। আচ্ছা। সেতু টেলিফোন নামিয়ে রাখতেই রবিন 2 মগ কফি হাতে ঘরে ঢুকলো। সে সেতুর দিকে কফির মগ এগিয়ে দিল। সেতু মগ নিয়ে কফিতে চুমুক দিল। রবিন বলল, বাসায় যাওয়ার পরিকল্পনা কি এখনো আছে, না বাদ দিয়েছো? বাদ দিয়েছি। ভেরি গুড। রবিন সিগারেট ধরিয়েছে, আরাম করে ধোঁয়া ছাড়ছে। সেতু বলল, আমাকে একটা সিগারেট দাও। রবিন আগ্রহের সঙ্গে সিগারেট এগিয়ে দিল। রবিন বলল, মেয়েরা সিগারেট খাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমার কেমন জানি খুব ভালো লাগে। সেতু বলল, এই জন্যই তো খাচ্ছি। আমার মাথা ঘুরছে, বমি বমি লাগছে, তারপরেও টানছি। রবিন বলল, সত্যি করে বলো তো সেতু, আমাকে কি তুমি ভালোবাসো? হুম। হিদায়ত সাহেবের চেয়ে বেশি না কম? সমান সমান। অঙ্ক ঠিক মতো শিখতে পারলে আমার পাল্লা সামান্য ভারী হতো। ঠিক খেয়ে গেছি অঙ্কে। আমি তোমাকে কতটা ভালোবাসি জানতে চাও? না, জানতে না চাইলেও শোনো। আমার প্রায় ইচ্ছা করে প্রফেশনাল কোনো কিলারকে দিয়ে হিদায়ত সাহেবকে খুন করে ঝামেলা শেষ করে দিই। ভিলেন মঞ্চ থেকে প্রস্থান করবে, আমরা রূপকথার এন্ডিং এর মতো সুখে ঘর সংসার করতে থাকবো। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? ইয়েস ইয়েস এবং ইয়েস। আমার কথা কি বিশ্বাস হচ্ছে? বুঝতে পারছি না। রবিন বলল, মানুষ মিথ্যা কথাগুলি সহজে বিশ্বাস করে, সত্যিটা বিশ্বাস করতে চায় না। বলো তো কার কথা? জানি না কার কথা। যারই হোক কথা সত্যি না। তবে তুমি বিয়ে করতে চাইলে আমি তোমাকে বিয়ে করব।
হৃদায়তকে সব জানিয়েই বিয়ে করব। সে পুরো বিষয়টা সহজভাবে নেবে। যে কোনো জটিল বিষয় সহজভাবে গ্রহণ করার ক্ষমতা তার আছে। রবিন বলল, এমন কি হতে পারে যে জীবনের জটিলতা বোঝার ক্ষমতাই মানুষটার নেই? হতে পারে। মানুষটা মানসিকভাবে অসুস্থ। তুমি তাকে সুস্থ করার ব্যবস্থা করো, তারপর তোমার সব কথা আমি শুনবো। সিনেমা করতে বললে সিনেমা করব, সিগারেট খেতে বললে সিগারেট খাবো, তোমার সামনে নেংটু হয়ে নাচানাচি করতে বললে নেংটু হয়ে নাচানাচি করব। ফ্রি পাস, শুধু একটাই শর্ত। রবিন বলল, আরেকটা সিগারেট ধরাও। তুমি অদ্ভুত করে ধোঁয়া ছাড়ো, দেখতে ভালো লাগে। সে তো দ্বিতীয় সিগারেট ধরালো, ঠোঁট গোল করে ধোঁয়া ছাড়তে লাগলো। রবিন বলল, তোমার স্বামীকে তোমাদের বাসায় কেউ পছন্দ করেন না, তাদের কথাবার্তায় এরকম মনে হলো। সেতু বলল, কেউ তার সঙ্গে কথা বলে না, কথা বললে পছন্দ করত। তার বড় ভাই একজন আছেন, তিনিও ভালো মানুষ, তার নাম বেলায়েত। সরি, তার নাম মুখে নিলাম। ভাসুরের নাম মুখে নেওয়া ঠিক না, এতে তাকে অপমান করা হয়। তুমি এসব মানো? আমি খুব খারাপ মেয়ে, কিন্তু মানি। বেলায়েত সাহেব কি তোমার হাজবেন্ডের মতো এক্সেন্ট্রিক? জানি না। তোমার মা ওই দিন খরগোশ খরগোশ বলছিলেন। বেলায়েত সাহেবকে কি খরগোশ ডাকা হয়? আমাদের বাসায় ডাকা হয়। কেন? জানি না কেন। প্লিজ, এই প্রসঙ্গ অফ। ঠিক আছে, অফ। আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি। বেলায়েত জেগে আছে, রেস্টুরেন্টে হিসাব দেখছে। তার সামনে পরিমল বাবু বসে আছেন। পরিমল বাবুর সামনে কাগজ কলম, হিসাব মেলানো হচ্ছে। হঠাৎ পরিমল বাবু উঠে দাঁড়ালেন। বেলায়েত বলল, কি ব্যাপার? পরিমল বাবু বললেন, আরো কিছুক্ষণ থাকলে আপনাকে অসম্মান করা হবে, এই জন্য উঠে পড়লাম। অসম্মান হবে কেন? ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। আপনার সামনে ঘুমানোর অর্থ আপনাকে অসম্মান করা। যান, ঘুমান। পরিমল বাবু বেলায়েতের বাড়ির একতলায় একটা ঘরে থাকেন। নিজে রেঁধে খান, একা মানুষ। তার কোনো অসুবিধা হয় না, এই বাড়িতে তিনি সুখেই আছেন। হেনা দরজা ধরে দাঁড়িয়ে আছে। বেলায়েত বলল, কিছু বলবে? হেনা বলল, ঘুমাবে না? হিসাব শেষ করে তারপর ঘুমাবো। বুড়োটাকে হিসাব করতে দাও, অনেক রাত হয়েছে। হোক রাত, হিসাব শেষ না করে উঠবো না। আরেকটা কথা, পরিমল বাবুকে বুড়া বুড়া বলবে না, বৃদ্ধ হওয়া কোনো অপরাধ না। তুমি ঘুমাতে যাও। হেনা গেল না, দরজা ধরেই দাঁড়িয়ে থাকলো। বেলায়েত বলল, আর কিছু বলার বাকি আছে? সেতু বিষয়ে একটা কথা ছিল, অনেক আজে বাজে কথা তার বিষয়ে শোনা যাচ্ছে, মুখে বলা যায় না এসব কথা। বেলায়েত বলল, মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে। হেদায়েতের স্ত্রীর বিষয়ে ভালো কিছু যদি শুনে থাকো সেটা বলো, আমি শুনবো। মন্দটা শুনবো না। ভালো কিছু শুনেছ? না? তাহলে ঘুমাতে যাও, আমার দেরি হবে। এমন হতে পারে আজ রাতে ঘুমাবোই না। বেলায়েত হিসাবে মন দিল। তার কাছে মনে হচ্ছে হেদায়েত আশেপাশে থাকলে ভালো হতো, ফটাফট যোগ বিয়োগ করে ফেলতে পারত। প্রিন্সিপাল হাজী ইনায়েত করিমের সামনে হেদায়েত বসে আছে। প্রিন্সিপাল সাহেব হেদায়েতকে খবর দিয়ে এনেছেন তার ঘরের দরজা খোলা। কলেজে কিছু মেয়েকে খোলা দরজা দিয়ে উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। প্রিন্সিপাল সাহেবের সামনে প্লেট ভর্তি গরম সিঙ্গারা, আরেক প্লেটে পেঁয়াজ কাঁচামরিচ। ইনায়েত করিম সিঙ্গারা প্লেট এগিয়ে দিতে দিতে বললেন, সিঙ্গারা খান। হেদায়েত বলল, আমি সিঙ্গারা খাই না স্যার, সে তো পছন্দ করে খায়। আমি খাই না। সেতুকে? আমার স্ত্রী, ভালো নাম রুমানা, ডাকনাম সেতু। ও আচ্ছা আচ্ছা। কে যেন বলছিল আপনার স্ত্রী সিনেমা করেন, সত্যি নাকি? প্রথম ছবি করছে, কাজ এখনো শুরু হয়নি। ছবির নামটা খুব সুন্দর, বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। দ্বিতীয় কদম ফুল মানে? মানে আমি ঠিক জানি না, স্ক্রিপ্ট রাইটার জানেন, তার সঙ্গে দেখা হলে মানে জিজ্ঞেস করব। আপনাকে ডেকেছি কি জন্য বুঝতে পারছেন? না, আপনার বিষয়ে আমরা ডিসিশন চেঞ্জ করেছি, আপনি আবার জয়েন করুন। ম্যাথের নতুন যে টিচার নেওয়া হয়েছে, ছাত্রীরা কেউ তাকে পছন্দ করছে না। উনি ঠিক মতো নাকি বোঝাতে পারেন না। ও আচ্ছা, আপনি আগামীকাল থেকে ক্লাস শুরু করে দিন। একটাই শুধু শর্ত, পড়াশোনার বাইরে কোনো আলাপ না, ক্লাসরুম বাড়ির বৈঠকখানা না, এটা মনে থাকলেই চলবে। হিদায়াত বলল, আমার পক্ষে পড়ানো এখন সম্ভব না। সম্ভব না কেন? আমার মাথা খারাপ হওয়া শুরু হয়েছে, যত দিন যাচ্ছে তত বেশি খারাপ হচ্ছে। এই অবস্থা আমার পক্ষে ক্লাস নেওয়া ঠিক না। কি বলতে কি বলবো,
আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা কে বলেছে? ডাক্তার? ডাক্তার সেভাবে কিছু বলছে না, আমি নিজে নিজেই বের করেছি। আপনার যে মাথা খারাপ হচ্ছে তার প্রধান লক্ষণ কি? হৃদায়ত বলল, আপনার সঙ্গে তার কথা বলতে ভালো লাগছে না। স্যার, আমি উঠি। চাকরি তাহলে করছেন না? না। বসুন আরো কিছুক্ষণ, দুপুরে খাওয়া দাওয়া করুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। দুপুরে ভাইজানের সঙ্গে খাবো, উনি অপেক্ষা করে থাকবেন। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার দুপুরে সবসময় ভাইজানের সঙ্গে খাই। তিনি নানান জায়গা থেকে ভালো ভালো খাবার জোগাড় করেন। আজ আমরা খাবো হরিয়াল পাখির ভুনা মাংস। হৃদায়ত উঠে দাঁড়ালো। ইনায়েত করিম বললেন, ডিসিশন চেঞ্জ করলে আমাকে জানাবেন। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার আগের সিদ্ধান্ত ভুল ছিল। সরি ফর দ্যাট। হৃদায়ত বলল, স্যার, আপনার টেলিফোন থেকে একটা টেলিফোন করে দেখি পাই কিনা। কি পান কিনা? দ্বিতীয়। ইনায়েত করিম অবাক হয়ে বললেন, দ্বিতীয়টা কি? ওই যে ছবির নামের অর্থ, দ্বিতীয় কদম ফুল। ও আচ্ছা আচ্ছা, বাদ দিন, দরকার নাই। হৃদায়ত বলল, দরকার থাকবে না কেন? আপনার মনে একটা কৌতূহল জেগেছে, কৌতূহল মেটানো দরকার। সব কৌতূহল মেটানো ঠিক না। আপনি চলে যাচ্ছেন, যান। যদি ডিসিশন চেঞ্জ করেন আমাকে জানাবেন। জি আচ্ছা স্যার। ইনায়েত করিম তাকিয়ে আছেন। এখন তার মন কিছুটা খারাপ। অঙ্ক জানা মানুষটার মাথা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়েছে। বেলায়েতের মেজাজ ভালো না। আজ সকাল থেকে যার সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে এসে ঝগড়া করছে। তার অ্যাসিস্ট্যান্ট পরিমল বাবু চাকরি চলে গেছে। তার চাকরি যাবার কারণ 3 বস্তা সিমেন্টের হিসাব পাওয়া যাচ্ছে না। পরিমল বাবু বললেন, স্যার, আপনার কি ধারণা এই 3 বস্তা সিমেন্ট আমি চুরি করেছি? বেলায়েত বললেন, ইয়েস, ইউ। স্যার, আপনার এই কথার পর আমার উচিত বাসার সামনে আম গাছে ফাঁসি নেওয়া। বেলায়েত বলল, তাই নিন, হ্যাং ম্যাঙ্গো ট্রি। প্রচন্ড রেগে গেলে বেলায়েত ইংরেজি বলে। ইংরেজি হচ্ছে কিনা হচ্ছে তা নিয়ে মাথা ঘামায় না। হৃদয় ভাইয়ের সামনে বসে আছে, টিফিন ক্যারিয়ারে খাবার চলে এসেছে। পরিমল বাবুর সঙ্গে হইচই হচ্ছে বলে খাবার দেওয়া হচ্ছে না। বেলায়েত বলল, আপনি এখন যান, আমরা 2 ভাই খাবো। খাবার সময় পারিবারিক কথাবার্তা হবে, এর মধ্যে আপনি থাকবেন না। গো স্ট্রিট, রাস্তায় যান। পরিমল বাবু চলে গেলেন। হৃদায়ত বলল, এত রাগারাগি করা ঠিক না। বেলায়েত বলল, ঠিক না আমি জানি। সকালে পত্রিকার ছবি দেখে রাগ উঠে গেল, ঝুম রাগ। কি ছবি দেখে রাগ উঠলো? তোর বউয়ের ছবি, বিনোদন পাতায় বিরাট ছবি। সে নাকি সিনেমা করবে, আমি তো কিছুই জানি না। হঠাৎ ঠিক হয়েছে, ছবির নাম বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। তুই নিষেধ করলি না? হৃদায়ত অবাক হয়ে বলল, নিষেধ কেন করব? শখ করে একটা কাজ করছে। তুমি যখন শখ করে কোনো কাজ করো, আমি নিষেধ করি? বিলাত বলল, তোর কথা যুক্তি আছে, কঠিন যুক্তি, ফেলে দেবার মতো না। তবে পত্রিকার ছবি দেওয়া ভুল হয়েছে। ভুল কেন হবে? ছবি না দিলে লোকে জানবে কিভাবে? লোকে জানবে, তারপর হলে গিয়ে ছবি দেখবে। তোর এই কথারও যুক্তি আছে, তবে যে ছবিটা ছাপা হয়েছে সেটা ভালো না। ছবির আবার ভালো মন্দ কি? বেলায়েত বিব্রত গলায় বলল, নাভি দেখা যায়। নাভিতে আবার দুল পড়েছে। দুল পড়বে কানে, নাভিতে দুল পড়বে কেন? আল্লাহ পাক তো নাভি দুল পড়ার জন্য তৈরি করার নেই। এখন বল, আমার এই কথাটা যুক্তি আছে কিনা? হৃদায়ত বলল, যুক্তি নাই। নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েরা নানা কর্মকাণ্ড করে। একসময় তারা দাঁতে কালো রং দিত, একে বলে মিশি। চীনা মেয়েরা লোহার জুতা পরে পা ছোট করত। আফ্রিকান মেয়েরা জিব্বা ফুটো করে বড় বড় রিং পরত। বেলায়েত বিস্মিত হয়ে বলল, জিব্বায় রিং পরে ভাত খেত কিভাবে? হৃদায়ত বলল, জানি না। তুই একটা বিষয় জানবি না, এটা কেমন কথা? জানার দরকার না? আচ্ছা, জানবো, জেনে তোমাকে জানাবো। থালাবাটি এইসব দিতে বলো ভাইজান, খিদে লেগেছে। খিদে লেগেছে এটা আগে বলবি না? এতক্ষণ থামাকা বকবক করছি। একটা দুঃসংবাদ আছে, হরিয়াল পাওয়া যায়নি, ঘুঘু পাওয়া গেছে। তবে ঘুঘুর টেস্টও ভালো, সফট মাংস। খাওয়া দাওয়া শেষ করে বেলায়েত চুল কাটতে বসলো। সকাল থেকেই নাপিত এনে বসিয়ে রাখা হয়েছে। ভাত খাওয়ার আগে চুল কাটলে খাবারের চুলের টুকরা চলে যেতে পারে। চুল পাকস্থলতে গেলে বিরাট সমস্যা, যে কারণে বেলায়েত সবসময় খাবারের পরে চুল কাটে। হৃদায়ত ভাইয়ের সামনে বসে আছে, চুল কাটা দেখছে। বেলায়েত নাপিতকে বলল,
মাথাটা পুরো কামায় দাও। ইদানিং অল্পতেই মাথা গরম হচ্ছে। মাথা কামানো থাকলে গরম কমবে। বছরে একবার এমনিতেই মাথা কামানো দরকার। খুশকি উকুন এইসব তখন আর জীবনেও হবে না। নাপিত মাথা কামিয়ে দিল। হিদায়ত বলল, ভাইজান, তোমাকে সুন্দর দেখাচ্ছে, আমিও মাথা কামাবো। বেলায়েতের চোখের পানি আসার উপক্রম হলো। এই না হলে ভাই, বড় ভাইকে মাথা কামাতে দেখেছে বলে সেও মাথা কামাবে। তার ধারণা, কোনো কারণে যদি সে ঝাঁপ দিয়ে ছাদ থেকে রাস্তায় পড়ে, হিদায়ত তাই করবে। ভাইয়ের প্রতি এত শ্রদ্ধা ভক্তি যদিও ঠিক না। বেলায়েত বলল, মাথা কামালে কামা, বাসায় গিয়ে হেভি গোসল দিবি। চুলের কাটা টুকরা গিলা আর 20 গিলা একই। মাথা কামানোর সিদ্ধান্তটা ভালো নিয়েছিস। মাথা কামাবার পরপর মেজাজ অনেকখানি নেমে গেছে। পরিমল বাবুকে আবার চাকরিতে বহাল করবো বলে ঠিক করেছি। ভালো করেছ। বেলায়েত বলল, মাথা কামানোর পর চল দুই ভাই স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলে আসি, স্মৃতি থাকুক। আচ্ছা। সেতু হেদায়েতকে ডিভোর্সের কাগজ পাঠাবে। রবিন একজন লয়ার নিয়ে এসেছে। কি কারণ ডিভোর্স চাওয়া হচ্ছে তা গুছিয়ে লিখতে হবে। লয়ার একটা মুশবিদা তৈরি করেছে। সেখানে লেখা, আমার মক্কেল শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত। প্রায় দিনই তাকে মদ্যপ স্বামীর কাছে প্রহৃত হতে হয়েছে। এতে সে এখন মানসিক ভারসাম্যহীনতার দ্বারপ্রান্তে উপস্থিত। আমার মক্কেলের সন্তানের শখ, কিন্তু কিছুতেই তার স্বামী তাকে সন্তান ধারণ করতে দিবে না। এমত অবস্থায় দুজনের ছাড়াছাড়ি ছাড়া আর করণীয় কিছু নাই। সেতু বলল, এইসব কি হাবিজাবি লিখে নিয়ে এসেছেন? আমার স্বামী জীবনেও কখনো আমাকে শারীরিক বা মানসিক নির্যাতন করেননি। সে কোনোদিন এক ফোঁটা মদ খায়নি, অথচ আপনি লিখেছেন মদ্যপ। সে সবসময় বাচ্চা চেয়েছে, আমি চাইনি। একবার কনসিভ করে ফেললাম, তাকে না জানিয়ে বাচ্চা অ্যাবর্ট করলাম। পরে অবশ্য তাকে জানিয়েছি, সে কিছুই বলেনি। এমন একজন মানুষ সম্পর্কে কুৎসিত কথা আমি লিখব? রবিন বলল, এগুলো সবই গদবাঁধা কথা, লিখতে হয় বলে লেখা। নিয়ম রক্ষা, কেউ এসব বিশ্বাস করে না। সে তো বলল, কেউ বিশ্বাস না করুক, ও বিশ্বাস করবে, মন খারাপ করবে। আমার মতে যেটা সত্যি সেটাই লেখা উচিত। রবিন বলল, সত্যটা কি? সে তো কঠিন গলায় বলল, সত্যিটা হচ্ছে আমি একজন দুষ্ট স্ত্রী, বেশ্যাটাই। আমার মতো স্ত্রীর উচিত না ওর মতো একজন ভালো মানুষের সঙ্গে থাকা। রবিন বলল, এইসব কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? উকিলের মুশিবিদা পড়ে মাথা খারাপ হয়ে গেছে। এই জাতীয় মিথ্যা আমি তাকে কখনো পাঠাবো না। নেভার নেভার। চিৎকার করছো কেন? মুশিবিদা অন্যভাবে লেখা হবে। যেমন তোমাদের বনিবনা হচ্ছে না বলে তুমি ডিভোর্স চাচ্ছ। আমাদের বনিবনা হচ্ছে না এটা তো ঠিক না। সে আমাকে খুবই পছন্দ করে, আমিও তাকে করি। লয়ার বলল, স্যার, আমি বরং অন্য আরেকদিন আসি। রবিন বলল, অন্য আরেকদিন না, আজই আসুন, সন্ধ্যার পর আসুন, সমস্যা হবে না। সে তো কঠিন গলায় বলল, তোমার কি ধারণা সন্ধ্যার পর আমি 2 পেগ হুইস্কি খাবো, তারপর তুমি যা বলবে আমি তাই করব? রবিন বলল, না করলে না করবে, এখন চুপ করো। অকারণে চিৎকার করে তুমি আমার মাথা ধরিয়ে দিচ্ছ। চিৎকার করার মতো কিছুই হয়নি। কুল ডাউন প্লিজ। কফি খাবে? কফি দিতে বলি? হেদায়েত বসার ঘরে বসে আছে। তার হাতে টিভি রিমোট। হিস্টোরি চ্যানেল বলে একটা চ্যানেলে মিশর নিয়ে কি যেন দেখাচ্ছে। একজন ফারাওদের পোশাক পরে কি যেন বলছে। কোনো কথাই পরিষ্কার না, মনে হচ্ছে লোকটা তোতলাচ্ছে। কোনো ফারাও কি তোতলা ছিল? নাদুর মা সামনে এসে দাঁড়ালো। হেদায়েত বলল, কিছু বলবে নাদুর মা? নাদুর মা বলল, জি ভাইজান, বলবো। আমি এখানে আর কাজ করব না। হেদায়েত বলল, আগেও তো একবার বলেছে চলে যাবে, যাওনি। এইবার যাব। 2 মাসের বেতন পাওনা আছে। ম্যাডাম জানেন, টাকাটা পাইলে চলে যাব। কখন যাবে? আজই যাওয়ার ইচ্ছা, সন্ধ্যায় বাস ছাড়ে। তোমার কত টাকা পাওনা হয়েছে? 800 টাকা, হিসাবে 2 মাসে 1600। হেদায়েত পকেট থেকে মানিব্যাগ বের করলো। মানিব্যাগে 3000 টাকা আছে। সে পুরো টাকাটাই নাদুর মার হাতে দিল। নাদুর মা শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলল, আপনার খাদ্যের কি ব্যবস্থা হইব ভাইজান? হেদায়েত বলল, একটা কিছু ব্যবস্থা হবে, তুমি চিন্তা করবে না। ম্যাডামের সাথে দুটো কথা বলতে ইচ্ছা ছিল ভাইজান, টেলিফোনে ধরা দিবেন? হেদায়েত অনেক চেষ্টা করলেও সেটিকে ধরা গেল না। রেকর্ডিং ভয়েস শোনা যায়।
ম্যাডাম দিলরুবা এখন ছবির কাজে ব্যস্ত, পরে যোগাযোগ করুন। ম্যাডাম দিলরুবাটাকে হীরাত বুঝতে পারছে না। সেতু কি তার নাম বদলে দিলরুবা রেখেছে? সেতু নামটাই তো সুন্দর, বন্ধন। রাত 9টা। হীরাত বাসার কাছেই একটা হোটেল থেকে তেহারি খেয়ে এসেছে। 40 টাকা প্লেট। খাবারটা যথেষ্টই ভালো। রেস্টুরেন্ট মালিকের সঙ্গে কথা হয়েছে, তাদের হাউস সার্ভিস আছে, টিফিন ক্যারিয়ারে করে বাসায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা। হীরাত তার বাসার নাম ঠিকানা দিয়ে এসেছে। রেস্টুরেন্টের মালিক বলেছে, খাবার যদি খারাপ পান, পচা বাসি পান বা ঠান্ডা পান বাটা কোম্পানি জুতা দিয়ে আমার গালে মারবেন। আমি যদি কিছু বলি তাহলে আমি মানুষের বাচ্চা না, আমি শকুনের বাচ্চা। আমার দোকানের নাম দি গ্রেট বিরিয়ানি হাউস বদলায় রাখবো শকুন হাউস। রাতে আরাম করে সিগারেট ফুঁকতে ফুঁকতে হীরাত ঘুমোতে গেল। আজ সে 2টা সিগারেট খেয়ে শুয়ে পড়বে। পুরো বাড়ি খালি, তার আলাদা আনন্দ আছে। ক্রিং ক্রিং শব্দে ল্যান্ডফোন বাজছে। টেলিফোন ধরবে না বলে হৃদয়ের টেলিফোন ধরল। স্যার বলছেন? কে? স্যার আমি নিতু। ও আচ্ছা নিতু, কি করছেন স্যার? সিগারেট খাচ্ছি। কেন সিগারেট খাচ্ছেন? হার্টের অসুখ হবে। আচ্ছা স্যার, আজ আপনি কলেজে এসেছিলেন না? হুম, অনেকেই আপনাকে দেখেছে, শুধু আমি দেখতে পাইনি। আমি কলেজে এসেছি আপনি যাবার পর। যখন শুনলাম আপনি এসে চলে গেছেন তখন খুব মন খারাপ হয়েছে। স্যার, কবে থেকে ক্লাস নেওয়া শুরু করবেন? আমি কোনো ক্লাস নেব না নিতু। কেন? আমি পাগল হয়ে যাচ্ছি তো, এই জন্যে ক্লাস নিব না। আপনি পাগল হয়ে যাচ্ছেন? হুম, ধীরে ধীরে পাগল হচ্ছি। আমাদের বংশে পাগলামি আছে। আমার দাদা পাগল ছিলেন। বলেন কি? উনি কি ছোটবেলা থেকে পাগল ছিলেন? না, তার বয়স যখন 40 তখন হঠাৎ একদিন পাগল হয়ে যান। আপনার বয়স কত স্যার? 40-এর উপর। তাহলে তো স্যার টাইম হয়ে গেছে। হুম। স্যার, আমার টেলিফোন নাম্বারটা কি এখন আপনার মনে আছে? মনে আছে। যখন পুরোপুরি পাগল হয়ে যাবেন তখনই কি মনে থাকবে? বুঝতে পারছি না। আচ্ছা স্যার, আপনি যে একটা ইকুয়েশন বের করার চেষ্টা করেছিলেন, ওটার কি হলো? কোন ইকুয়েশন? আত্মার ইকুয়েশন। ও আচ্ছা, একটা ওয়েভ ফাংশন তৈরি করা কঠিন হবে। আত্মার বিষয়টা তো জানা নেই। আপনার জন্য মোটেও কঠিন হবে না। পাগল হওয়ার আগেই ইকুয়েশনটা শেষ করা উচিত না স্যার? পাগল হলে তো আর পারবেন না। স্যার আমি রাখি। মায়ের কয়েকবার এসে দেখে গেছে আমি টেলিফোনে কথা বলছি। আমি যে একটা অতি জরুরি বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলছি, ম্যাথ নিয়ে কথা, এটা মা বিশ্বাস করবে না। মা ভাববে আমি প্রেম করছি। স্যার খোদা হাফেজ। খোদা হাফেজ। হেদায়েত শুয়ে পড়েছে, আত্মা নিয়ে চিন্তা করছে। আত্মাটা কি? নিশ্চয়ই কোনো বস্তু না। বস্তুর বিনাশ আছে, আত্মার বিনাশ নেই। এটাও তো ঠিক না। বস্তুর বিনাশ থাকবে না কেন? বস্তুরও বিনাশ নেই। আত্মা হলো কিছু অনুভূতির আধার। প্রেম, স্নেহ, মমতা। ভালো কথা, খারাপ অনুভূতির আধারও কি আত্মা? ঘৃণা, রাগ, বিদ্বেষ। সহজভাবে কি লেখা যায়? আত্মা ইকুয়াল টু এফ লাভ, এফ হেট, লিমিট 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, চিন্তাটা কি আত্মার মধ্যে পড়বে? হিদায়েত বিছানায় উঠে বসেছে। ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসছে না। রামানুজন বলে গেছেন সহজভাবে চিন্তা করতে, যদিও স্বপ্নে বলেছেন স্বপ্নের বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। রসায়নবিদ মেন্ডেলিভ পেরিওডিক টেবিল স্বপ্নে পেয়েছিলেন। রামানুজন নিজেও স্বপ্নে অনেক থিওরি পেয়েছেন। সহজভাবে শুরু করা যাক। আত্মা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ কিসের ফাংশন? আবার টেলিফোন বাজছে। মনে হয় নিতু মেয়েটাই করেছে। হীরাত অনেক চেষ্টা করেও মেয়েটার চেহারা মনে করতে পারল না। অল্প কিছুদিন মাত্র দেখা হয়নি, অথচ চেহারা মনে নেই। পাগলের লক্ষণ। একজন মানুষের মাথা থেকে যখন পরিচিত জনদের ছবি মুছে যেতে থাকে তখন বুঝতে হবে টেলিফোন বেজেই যাচ্ছে। হীরাত টেলিফোন উঠালো। জি ভাইজান, আমি কাল ভোরবেলা ময়মনসিংহ যাচ্ছি, যাবি আমার সঙ্গে? রাতে ফিরে আসবো। যাব। আমি খুব ভোরে রওনা হব। এত ভোরে উঠতে পারবি? পারবো। না থাক, তোর যাবার দরকার নেই। ট্রাকে করে যাব, ড্রাইভারের পাশে বসে যাবা। দুজন বসলে চাপাচাপি হবে। আমার সমস্যা না, তোর কষ্ট হবে।
হেদায়েত বলল, একটা গাড়ি কিনে ফেলো। বেলায়েত বলল, তুই যখন বলছিস তখন কিনে ফেলবো। ময়মনসিংহ থেকে ফিরেই কিনবো। তোর কোন রং পছন্দ? মেরুন রং। মেরুন রং আবার কোনটা? আচ্ছা যা, যেটাই হোক, তোকে নিয়ে তোর পছন্দ কিনবো। তুই তুই জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। কবিতা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ। শরীর ঠিক রাখা দরকার। শরীর ঠিক থাকলেই মন ঠিক। বেলায়েত টেলিফোন রাখার পরপরই হঠাৎ করে হেদায়েতের মনে হলো, এমন কি হতে পারে যে আত্মার অবস্থান প্ল্যাঙ্ক স্তরে? প্ল্যাঙ্ক স্তর অতি জটিল স্তর, সেখানে সবই এলোমেলো। প্ল্যাঙ্ক দৈর্ঘ্য হলো 1033 সেন্টিমিটার। প্ল্যাঙ্ক সময় হলো 10 - 45 সেকেন্ড। ভর হলো 10 - 5 GM ভর। এত বেশি হয় কেন? হেদায়েত মূর্তির মতো বসে আছে। প্ল্যাঙ্ক ভর সমস্যায় এই মুহূর্তে সে কাতর। বেলায়েত নিখোঁজ হয়েছে। ভোরবেলা নিজের ট্রাকে করে ড্রাইভারের পাশে সিটে বসে ময়মনসিংহ গিয়েছিল। কাজ শেষ করে রাত 8টার মধ্যে তার ফেরার কথা, সে ফেরেনি। রাত 1টা ড্রাইভার মোবাইল ফোনে জানিয়েছে স্যারের কোনো খোঁজ নাই। এখন কি করি? বেলায়েতের স্ত্রী হেনা টেনশন নিতে পারে না, সামান্যতেই সে অস্থির হয়ে পড়ে। বেলায়েতের খবরে তার বুক ধড়ফড় শুরু করলো। তার মন বলছে মানুষটা খুন হয়েছে, অবশ্যই খুন হয়েছে। খুন করেছে ড্রাইভার কুদ্দুস। ট্রাকের সামনে ধাক্কা দিয়ে ফেলে তার উপর দিয়ে ট্রাক নিয়ে চলে গেছে। এখন বলছে স্যারের কোনো খোঁজ নেই। রাত 3টায় টেলিফোনের পর টেলিফোন করে হেনা হেদায়েতের ঘুম ভাঙালো। কাঁদতে কাঁদতে বলল, তোমার ভাইয়ের কোনো খবর জানো? হেদায়েত বলল, না তো। মনে হয় সে খুন হয়েছে। কে খুন করেছে? কে খুন করেছে এখনো পরিষ্কার না। ট্রাক ড্রাইভার কুদ্দুস সম্ভবত খুন করেছে। বাসায় চলে আসো, বিস্তারিত শুনবে। ভাবি আমি এক্ষুনি আসছি, আপনি কান্না বন্ধ করেন। হেনা কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী মারা গেছে, আমি কাঁদবো না? ঝিম ধরে বসে থাকবো? কিরকম কথা বলো? হেদায়েত তার ভাইয়ের বাসায় পৌঁছে দেখে প্রচুর লোকজন। হেনা তার আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে এনেছেন। একজন পুলিশ অফিসারও, ধানমন্ডি থানা সেকেন্ড অফিসার, এসেছেন। পরিমল বাবু সঙ্গে কথা বলছেন। হেনার কথা বলার মতো অবস্থা না। সে কিছুক্ষণ পরপর এলিয়ে পড়ে যাচ্ছে, তার মুখ দিয়ে ফেনা ভাঙছে। সেকেন্ড অফিসার বিরক্ত গলায় বললেন, একজন মানুষের খবর পাওয়া যাচ্ছে না, 24 ঘন্টাও পার হয় নাই, আপনারা এরকম কেন করছেন? পরিমল বাবু বললেন, স্যার, উনি কখনো রাতে ঢাকার বাইরে থাকেন না। নিজের ঘরে না শুলে তার ঘুম আসে না, এই জন্যই দুশ্চিন্তা। দুশ্চিন্তা দূর করুন। ময়মনসিংহে তার যেসব আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে খোঁজ নিন। তার সঙ্গে কি মোবাইল ফোন সেট আছে? জি স্যার, আছে। টেলিফোন করে দেখেছেন? জি স্যার। রিং হয় কিন্তু কেউ ধরে না। আমাকে নাম্বারটা দিন, আমি টেলিফোন করে দেখি। নাম্বার কত? নাম্বার হেদায়েত বলল, তার সব নাম্বারই মুখস্থ। হিদায়াতের কাছেই জানা গেল যে তার বড় ভাইয়ের দুটো মোবাইল সেট, একটা সাধারণ ব্যবহারের জন্য, অন্যটা শুধু তার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। দুটো নাম্বারে চেষ্টা করা হলো, রিং হয় কিন্তু কেউ ধরে না। সেকেন্ড অফিসার বললেন, হয়তো মোবাইল সেট রেখে কোথাও গেছেন, কিংবা সেট দুটো ছিনতাই হয়েছে। আপনারা দুশ্চিন্তা করবেন না। ময়মনসিংহ থানায় আমি খবর দিয়ে দিচ্ছি। ট্রাক ড্রাইভার কুদ্দুসকে বলুন যেন সে তার স্যারের জন্য অপেক্ষা করে। হিনা হাঁপাতে হাঁপাতে বলল, কুদ্দুসকে অ্যারেস্ট করবেন না? সেকেন্ড অফিসার বিরক্ত গলায় বললেন, তাকে অ্যারেস্ট করার সময় পার হয়ে যায়নি। অল্পতেই অস্থির হবেন না প্লিজ। আমি নিশ্চিত কাল দিনের মধ্যে আপনার স্বামী ফেরত আসবেন। 7 দিন পার হয়ে গেল, বেলাতে কোনো খোঁজ পাওয়া গেল না। এখন আর মোবাইলেও রিং হয় না। হৃদয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাইকে খোঁজে, পথে পথে হাঁটে। বেশিরভাগ দিন তার সঙ্গে পরিমল বাবু থাকেন। তিনি অদ্ভুত অদ্ভুত জায়গায় খুঁজতে যান, যেমন বুড়িগঙ্গা নদীর নৌকা, নারায়ণগঞ্জ উদ্যবস্তি নামের এক বস্তি। অদ্ভুত অদ্ভুত কথাও বলেন, যেমন একদিন বললেন, আমার ধারণা স্যার বিভাগী হয়েছেন। হেদায়েত বলল, বিভাগী কেন হবেন? সংসারে শান্তি ছিল না, এই জন্যই বিভাগী হয়েছেন। ম্যাডামের সঙ্গে খোঁচাখুচি ছিল। সংসারে শিশু ছিল না, পিতামাতা হলো ইট আর শিশু সিমেন্ট, 2 ইট আটকায় রাখে। হেদায়েত বলল, ভাইজান বিভাগী হয়ে কোথায় যাবেন? পরিমল বাবু বললেন, আগে বিভাগী হয়ে পুরুষ মানুষ আসাম চলে যেত, কামরূপ কামাখ্যা। এখন পাসপোর্টের ঝামেলার কারণে দেশেই থাকে।
সাধারণত পতিতাপল্লীতে আশ্রয় নেয়, মনের মতো মেয়ে খুঁজে বের করে সংসার পাতে। বলেন কি? আপনি চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের সব কটা পতিতাপল্লীতে অনুসন্ধান করব, নিজেই যাব। কবে যাবেন? ঢাকার খোঁজটা শেষ করে শুভদিন দেখে রওনা হব। প্রথম যাব টাঙ্গাইল। বাংলাদেশের সবচেয়ে বড় পতিতাপল্লী টাঙ্গাইলে। সেখানে কিছু মেয়ে আছে অত্যধিক রূপবতী, আবার কুহকিনী, মায়াজালে আটকায় ফেলে। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।